শুরু করে দিচ্ছি। তো আমার মনে হয় যে যেটা আমাদের করা উচিত প্রথমে সেটা আমি করি, সেটা হচ্ছে গ্যাসের আচরণের যেগুলোকে আমরা বলছি তোমার গাণিতিক সমস্যা। আজকে আমরা সেটাকে আমি তোকে একদম পরিষ্কার করে আলোচনা করে দিচ্ছি। গাণিতিক সমস্যা, গাণিতিক সমস্যা করতে গেলে যে কোনো চ্যাপ্টারে গাণিতিক সমস্যা করার মানে হলো যে সেই চ্যাপ্টারটার যা যা রাশি আছে সেগুলোকে এক জায়গা করো, তার এককগুলো এক জায়গা করো, এককগুলোর মধ্যে সম্পর্ক এক জায়গা করো। এটা হচ্ছে চিরকালীন একটি পদ্ধতি। এটা না করে তুমি অঙ্ক করতে সবসময় অঙ্কটা তোমার মাথার উপর দিয়ে যাবে। তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের গাণিতিক সমস্যা যদি গ্যাসের আচরণে হয়, তো গ্যাসের আচরণে কি কি জিনিস আমরা পেয়েছি? একটা পেয়েছি চাপ, তাহলে এর একক সম্বন্ধে, অর্থাৎ এটা কাকে বলে, এর একক কি, সিজিএস এসআই একক কি, বা ব্যবহারিক অন্য একক আছে কিনা, সো অল সর্টস অফ থিংস। তারপরে হচ্ছে আয়তন, এরও তাই। তাহলে আমাকে কি করতে হবে? এদের এককগুলোকে আমাকে এক জায়গা করতে হবে, এদের মাত্রা সম্বন্ধে আইডিয়া পরিষ্কার করতে হবে। বা যারা ভালো পড়াশুনো করবে তাদের জন্য কিন্তু এগুলো দায়িত্ব, ঠিক যেভাবে আমি এখানে তোমাকে দেখাচ্ছি ঠিক সেভাবে তুমি কিন্তু খাতায় করবে। তাহলে জানাচ্ছে চাপ, আয়তন, উষ্ণতা, আর কি হচ্ছে ভর। এই হচ্ছে মূলত এই বিষয়গুলো আমার আছে ওখানে। এই ভরের মধ্যে তুমি বলতে পারো যে দুটো ভর আছে। একটা হচ্ছে ভরের দুটো হবে, একটা হচ্ছে তোমার যেটা হচ্ছে যে কোনো ভর যেটা দেওয়া আছে, যে কোনো ভর মানে হচ্ছে যেমন ধরো ডব্লিউ যেটাকে আমরা বলি ওয়েট, আর আরেকটা যেটা যে কোনো পদার্থের ক্ষেত্রে তুমি নাও না কেন, এই যে কোনো গ্যাসের ক্ষেত্রে, তো দ্যাট ইজ আণবিক ভর, দ্যাট ইজ এম। এবং আমাদের ভর মাপার জন্য আরেকটা যেটা আছে মোল, যে একক দিয়ে আমরা মাপি মোল দিয়ে, যেটাকে আমরা আবার বলি এন। তো এই মোল সংখ্যাটা আমাদের কাছে যে কোনো, আমরা যখন ভরের ক্ষেত্রেই বলি বা ইলেকট্রন সংখ্যা বলি, হোয়াট এভার, আমরা মোল দিয়ে প্রকাশ করি। তো ভরের ক্ষেত্রে মোল সংখ্যা, দ্যাট ইজ আমরা অলরেডি এই যে এমটা বড় হাতের, এমটা বড় হাতের, খেয়াল করবি তো, এটা আমাকে ভুল ধরানো উচিত ছিল। হ্যাঁ, সো দ্যাটস ইট। এবার চাপ, তো চাপ কাকে বলে? চাপ হচ্ছে আমরা এগুলো লিখে দিই। চাপের যেমন হচ্ছে চিহ্ন পি, প্রেশার, এটা মানে হচ্ছে কি বল বাই ক্ষেত্রফল। মানে ব্যাপারটা কি রকম, যে গ্যাস পাত্রের দেয়ালে, ধরো এটা হচ্ছে একটা পাত্র, যে পাত্রের দেয়ালে এখানে একটা পিস্টন দিয়ে দেওয়া যাক, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হয়ে যাবে। তাহলে এইখানে গ্যাসের অণুগুলো ছুটোছুটি করছে, তো এবারে এই অণুগুলো পাত্রের দেয়ালে ধাক্কা লাগাচ্ছে, আবার ফিরে যাচ্ছে, পাত্রের দেয়ালে ধাক্কা লাগাচ্ছে, ফিরে যাচ্ছে, এইভাবে চলছে। ফলে গ্যাসের দেয়ালে ধাক্কা লাগছে, এই পাত্রের দেয়ালে ধাক্কা লাগছে, এই ধাক্কাটা বল। প্রতি একক ক্ষেত্রফলে যে বলটা দেওয়া হচ্ছে দ্যাট ইজ কল্ড প্রেশার, এটা আমরা জানি। তাহলে প্রেশারের নর্মালি আমরা কি বলবো? তাহলে এটার একক কি? এটার একক আমরা জানি, এটা হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তার মানে হচ্ছে এসআই যদি তুমি বলো, তাহলে এটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন মিটার টু দি পাওয়ার -2। কিন্তু এটা আমরা বুঝি কিভাবে? আমরা বাতাসের চাপ, যেটা গ্যাসের মানে গ্যাসীয় পদার্থের চাপ, সেটাকে আমরা পারদ স্তম্ভ দিয়ে প্রকাশ করি। তো যেমন আমরা বলি হয় মিলিমিটারে, নয় ইয়েতে। যেমন ধরো আমরা আমরা ব্যবহারিক ক্ষেত্রে কিভাবে বলি? ব্যবহারিক ক্ষেত্রে আমরা বলি যেমন ধরো 76 সেমি পারদ স্তম্ভের চাপ। তাহলে এটা তোমাকে ক্যালকুলেট করতে হবে, কিন্তু 76 সেমি তার চাপ না, 76 সেমি এটা দৈর্ঘ্য। তা 76 সেমি পারদ স্তম্ভের চাপ কি হতে পারে? এটা মানে হচ্ছে চাপ জ্যাক যেভাবে ক্যালকুলেট করতে হয়, ক্লাস 8-এ পড়েছো, এইচডিজি, অর্থাৎ উচ্চতা বা গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু ওই স্থানে অভিকর্ষজ ত্বরণ। তার মানে 76 ইন্টু পারদের ঘনত্ব মানে 13.6 সিজিএসএ ইন্টু ওই জায়গার অভিকর্ষ ধরো 980, এই তিনটাকে গুণ করলে তবে তুমি কিন্তু ওই অ্যাকচুয়ালি বল বাই ক্ষেত্রফলের এককে পাবে। এই চ্যাপ্টারের সুবিধা আছে, এই চ্যাপ্টারের সুবিধাটা যেটা, আচ্ছা এসআইটা লিখে দিচ্ছি, সিজিএসটাও লিখে দিই, তাহলে আবার তাহলে কনফিউশন হবে। সিজিএস তাহলে কি হবে? ডাইন, তাহলে ডাইন সেমি স্কোয়ার, সেমি টু দি পাওয়ার -2, এটাই হবে।
তো এই চ্যাপ্টারে সাধারণভাবে চাপটা যা আছে সে 76 সেমি, তো 76 সেমি ধরেই করে দেওয়া যায়। কেন করে দেওয়া যায় সেটা অঙ্ক কষার সময় আমি দেখাবো। এটা হলো 76 সেমি মানে কত মিলিমিটার? মিলিমিটারের দিক থেকে হিসাব করো, তাহলে তুমি কত বলবে? 760 মিলিমিটার। মিলিমিটার প্রকাশ করলে এটা হবে। এবার তুমি যদি এই 76 সেমি পারস্তম্ভের চাপটাকেই অ্যাটমসফিয়ার এককে বলো, তাহলে 1 অ্যাটমসফিয়ার প্রেসার, 1 অ্যাটমসফিয়ার চাপ মানে কিন্তু 76 সেমি পারস্তম্ভের চাপ। তাহলে অনেক সময় আমরা 1 অ্যাটমসফিয়ার কথাটা বলার মধ্যে দিয়ে 76 সেমি এত বড় শব্দটাকে আমরা হাওয়া করে দিই। পরিষ্কার? তাহলে আমাদের আইডিয়া হচ্ছে যে অ্যাটমসফিয়ারিক প্রেসার হচ্ছে 76 সেমি পারস্তম্ভের চাপের সমান। ঠিক আছে? আমি একটা এখানে করি, উদাহরণ দিই, তাহলে সুবিধা হবে। আমি যদি বলি ধরো 752 মিলিমিটার পারদের চাপ, এই যে লিখলাম সংক্ষেপে করার জন্য, এই যে চাপ সমান কত অ্যাটমসফিয়ার। ওকে, সো নাও এটা আমি একটা উদাহরণ দিচ্ছি। তো তাহলে 752 এই যে চাপ সমান কত অ্যাটমসফিয়ার, তুমি কি করে বার করবে? সিম্পলি ঐকিক নিয়ম করো। 760 মিলিমিটার ইমপ্লাইজ কত চাপ? 1 অ্যাটমসফিয়ার। তাহলে 1 মিলিমিটার সমান কত? 1/760। দেখতে পাচ্ছিস তো বোর্ডটা বাবা? এই তাহলে 752 সমান কত হবে? তাহলে 752/760 অ্যাটমসফিয়ার প্রেসার। ঠিক আছে কিনা? তাহলে এইভাবে তুমি পরিষ্কার বুঝতে পারছো অ্যাটমসফিয়ারে ট্রান্সফার করা মানে 760 দিয়ে ভাগ করা, যদি ওটা মিলিমিটারে থাকে, আর যদি ওটা সেন্টিমিটারে থাকে তো 76 দিয়ে ভাগ করা। এই হচ্ছে চাপের কনভার্সনের গল্প। বোঝা গেছে? পরিষ্কার তো? এবারে দেখো যে চাপের একদম ক্ষুদ্র একক হচ্ছে টর, চাপের সবচেয়ে বড় একক হচ্ছে বার। সো অল দিস আর ভেরি মাচ ইনফরমেটিভ, তথ্যমূলক, এবং পরীক্ষায় মাধ্যমিকে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন খুবই স্বাভাবিক। যে এটা হয়তো তোমাকে বলতে হবে যে একদমই মুখস্থ রাখতে হবে 1 বার সমান 10⁵ পাস্কেল। 1 পাস্কেল মানে কত মনে আছে নিশ্চয়? নিউটন টু দি পাওয়ার -2, অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে সংক্ষেপে বলে পাস্কাল। বিজ্ঞানী পাস্কালকে শ্রদ্ধা জানিয়ে পাস্কেলের নামে বলা হয় এটা। 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে 1 পাস্কাল। 10⁵ পাস্কেল হলে 1 বার হয়, তাহলে কত বেশি চাপ। হ্যাঁ, এবার হচ্ছে চাপের ক্ষুদ্র একক, যেমন টর। 1 টর মানে হচ্ছে 1 মিলিমিটার পারস্তম্ভের চাপ। তাহলে 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ মানে হচ্ছে 760 টর। বুঝতে পারা যাচ্ছে? ফলে ওটা খুব ছোট। আচ্ছা, এই গেল তোমার যা প্রেসার সংক্রান্ত বিষয়। আমার মনে হয় যে অঙ্কটা কষার সময় এরপরে আর সমস্যা হবে না। যদি আমরা এইগুলোকে করে নিই ঠিকঠাক করে তো সমস্যা হবে না। আয়তন নিয়ে তো এমনি কিছু বলার নেই। আয়তনের একক নিয়ে পড়ছো ছোটবেলা থেকে, বাট ওয়ান থিং, সেটা হচ্ছে আয়তনের ক্ষেত্রে একটা কনভার্সন, যেটা হলো লিটার। এই লিটারটা হচ্ছে একটা ব্যবহারিক, তোমার সর্ববৃহৎ ব্যবহারিক একক। ঠিক আছে? একটা কনফিউশন হয়ে যায়, সেই কনফিউশনটা যাতে না হয় সেজন্য আমি বলছি। এখানে মনে রাখার বিষয় হচ্ছে 1 লিটার সমান কিন্তু 1 ঘন ডেসিমিটার। আমি বাংলাতেই লিখলাম এটা পরিষ্কার করে। 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। আমি এটা বলছি তোমার পরিমিতিতে গিয়ে কিন্তু তোমার এইসব অঙ্ক যখন হবে না তখন তোমার সমস্যা হবে, যে কারণে জন্য আমি এটাকে আগে থেকে বলছি তোমাদের অঙ্কের জন্য। এখন 1 ঘন ডেসিমিটার মানে কত ঘনমিটার? 1 ঘনডেসিমিটার সমান হচ্ছে কত ঘনমিটার?
1 ঘন ডেসিমিটার, তার থেকে আমি যাব মিটারে, মিটারের পর ডেসিমিটার, তা আমি যদি মিটারে আসতে চাই আমাকে ফিরতে হবে, তাহলে 0.1, হ্যাঁ, কিন্তু 0.1 তো হবে না, ঘন আছে, 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে গুণ করলে তবে আয়তন হয়, অর্থাৎ সোজা কথায় আয়তন হচ্ছে 3 ডাইমেনশন, ত্রিমাত্রিক। তাহলে আমি যদি বলি ঘন, দ্যাট ইজ কিউবিক, ডেসিমিটার কিউ, তা আমি যদি মিটারে ফিরতে যাই আমাকে মিটার কিউবে ফিরতে হবে, তা আমি এক ডেসিমিটার সমান বললাম 0.1 মিটার, তেমনি আবার আরেক ডেসিমিটার গুণ আবার 0.1 মিটার, আবার আরেক ডেসিমিটার গুণ তা আবার 0.1 মিটার, তিনটে 0.1 গুণ করলে তবে তুমি ঘন মিটারে ফিরতে পারবে। আন্ডারস্ট্যান্ড? সো দ্যাটস ইট, এটা মনে রাখতে হবে। তাহলে আয়তন মাপার সময় এক ঘর পিছিয়ে গেলাম অথচ ঘন আছে, এটা হয় না। যদি ক্ষেত্রফল হয়, তুমি ধরো বর্গ মিটার থেকে বর্গ ডেসিমিটারে যেতে চাও, তুমি বলে মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে 10 গুণ করতে হয়, তাহলে 1 বর্গ মিটার সমান কত বর্গ ডেসিমিটার বলো? 1 বর্গ মিটার সমান কত বর্গ ডেসিমিটার? 1 বর্গ মিটার সমান 10 ইনটু 10। হ্যাঁ, এক্স্যাক্টলি 10 ইনটু 10, দ্যাট ইজ আমি যখন বর্গ মিটার থেকে বর্গ ডেসিমিটারে যাব, তা মিটার গণিত মিটার থেকে ডেসিমিটার গণিত ডেসিমিটারে যাব, তাহলে মিটার থেকে একটা মিটারের জন্য 10 ডেসিমিটার, আর একটা মিটারের জন্য 10 ডেসিমিটার, তাহলে বর্গ বললে দুটো 10 দিয়ে গুণ করতে হচ্ছে। তা আমি যখন ফিরবো ডেসিমিটার থেকে বর্গ মিটারে, তাহলে দুটো 10 দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার? এবার যদি ঘন হয় তাহলে তিনটে 10-এর গুণ, আমি যদি ফিরে আসি আবার ঘন মিটারে, তা আমাকে তিনটে 10 দিয়ে ভাগ, ফলে তো ঘন ডেসিমিটারটা থেকে যখন আমি মিটারে ফিরছি তখন আমাকে 1000 দিয়ে ভাগ করতে হচ্ছে। পরিষ্কার? আচ্ছা, এবারে আমি যদি এটাকে ঘন সেন্টিমিটারে যেতে চাই, ঘন সেন্টিমিটারে, ঘন সেন্টিমিটারে যেতে চাই, তাহলে 100 দিয়ে, 1000 দিয়ে, 1000 দিয়ে তিনটে 10-এ, তাহলে আমরা এটাকে আমাদের কাজে লাগে 1000 ঘন সেমি, সিসি বলা হয় সংক্ষেপে, না সেন্টিমিটার কিউব। তাহলে 1 লিটার সমান 1000 সিসি। ঠিক আছে, বেশ, এটা মনে রাখতে হবে। ভর তো তুমি জানো, গ্রাম কিলোগ্রাম এইরকম টাইপ তো সমস্ত আণবিক ভর, তাই গ্রাম আণবিক ভর তো তুমি গ্রামেই প্রকাশ করো, ওয়েটও তাই এখানে গ্রামে প্রকাশ করবে, কারণ এতটাই ওই সমস্ত অণুগুলোর ওজন তুমি কম, বুঝতে পারছো, কেজি টেজি নর্মালি নয়, গ্রাম কেজি দিলেও কি যায় আসে না, 10 টু দি পাওয়ার মাইনাসের ঢল নেমে যাবে, যা আছে 10 টু দি পাওয়ার -3 করতে হবে, ধরো কেজিতে বললে 0.324 গ্রাম, এই হচ্ছে একটা যদি ভর হয় কোনো জিনিসের, and then if you want to transfer it to kg, তাহলে আরো তোমাকে 10 টু দি -3 গুণ করতে হবে, তাহলে 0.324 তো ছিল, তার আগে আরো 3 খানা শূন্য আসবে না, ছোট হয়ে যাবে কেজি। ঠিক আছে, সো দ্যাটস অল। এবারে হচ্ছে মোল, আমরা মোলটা আমি আগে আলোচনা করেছি, m ভর ইজ ইকুয়াল টু 1 মোল, তাহলে 1 ভর সমান ইজ ইকুয়াল টু 1/m মোল, তাহলে w ভর সমান কত মোল আমরা আগে আলোচনা করেছি না, আমি এখানে দেখা যায় বলছি m ভর, আণবিক ভরটা যেটা সেটা স্ট্যান্ডার্ড, আণবিক ভর ইমপ্লাইজ 1 মোল ভর। ঠিক আছে, এবার যদি 1 ইউনিট ভর হয় তাহলে সেটা হবে 1/m মোল ভর, যদি আমার w ভর দেওয়া থাকে গ্যাসটা, তাহলে সেটা তাহলে w/m ভর, এইটাই, দ্যাট ইজ এই যে সংখ্যাটা হচ্ছে না, এইটাকে বলা হচ্ছে মোল, and that is expressed as n, small n, mole. Then formula হচ্ছে n is equal to w/m. It looks like w, so I should write it clearly, n. Right. So n is equal to w/m. So all these are which are very much important for this chapter. So what the students should do, তাহলে তোমাদের কি করা উচিত? তোমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে ফার্স্ট অফ অল গাণিতিক সমস্যার এই গল্পটাকে প্রথমে খাতায় পরিষ্কার করে করা উচিত, যারা সিরিয়াসলি পড়াশোনাটা করতে চাও, প্লিজ ডু দিস। এরপরে যেটা সেটা হচ্ছে আমার আসল গাণিতিক সমস্যা। তো তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে পুট অল দ্য কোয়ান্টিটিস, সমস্ত রাশিগুলো এক জায়গা করো, তাদের এককগুলো বোঝো, তাদের মধ্যে ট্রান্সফরমেশনের গল্প থাকলে সেটা বোঝো, সব লেখা হয়ে গেল এক জায়গায়। দেন স্টেপ 2,
তাহলে এই হলো আমার স্টেপ 1, আমি এবার মুছে দেবো। তাহলে গাণিতিক সমস্যা করার জন্য ফার্স্ট এটা হচ্ছে স্টেপ 1 this, and then now we will go to step 2. So step 2 তে যেটা সেটা হচ্ছে এই চ্যাপ্টারের সমস্ত ফর্মুলা। তাহলে সমস্ত ফর্মুলা এটা এবারে একত্র করা, সমস্ত ফর্মুলা এক জায়গায়। ঠিক আছে, তাহলে এটা আমরা যখন করে নিলাম সমস্ত ফর্মুলা এক জায়গায়। এই চ্যাপ্টারে কি কি ফর্মুলা আছে আমরা জানি যে টু স্টার্ট উইথ P1 V1 is equal to P2 V2, এইটুকু আমার কাজে লাগবে। এবং মাথায় রাখতে হচ্ছে এখানে যে এই সময়ে কে কে কনস্ট্যান্ট আছে। আমরা এখন আর ভরটাকে n দিয়ে প্রকাশ করব, n আর বড় হাতের t, যেটা এটা স্থির রেখে করা হয়েছে ফর্মুলাটা না। সো উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট দিস। And then number 2 is V1 by T1 is equal to V2 by T2. তখন আমাকে কি স্থির রাখা হয়েছে, n আর p স্থির। And then number 3, P1 V1 by T1 is equal to P2 V2 by T2. And then what are kept constant? Nothing is kept constant, only n স্থির। শুধু P1 V1 আর P2 V2 কে চেঞ্জ করা হয়েছে। and then ফাইনালি আমরা পেয়েছি PV is equal to n আর t, যেখানে কেউ কনস্ট্যান্ট নেই। n p v t সকলেই পরিবর্তনযোগ্য। এই অবস্থায় আমরা পেয়েছি PV is equal to n at t. These are the formula, but the associated formula which you also need is, এর সঙ্গে সঙ্গে তুমি বুঝতেই পারলে যে তুমি এখনই দেখলে n এটা একটা ঝামেলা। তাহলে n is equal to w by m, এটা আমার মনে রাখার দরকার আছে, সেই জন্য আমি এটাকে এভাবে লিখলাম। তাহলে আমি নিশ্চয়ই এই PV n আর t এটাকে আমি এভাবে লিখতে পারি, যদি কেউ মনে রাখে তো এটা আরো একটা সিম্পল ল হয়ে যায়, PV is equal to w আর t by m। এই যে ফর্মটা, এটা অঙ্ক কষার জন্য কাজে লাগবে। শুধুমাত্র n এর জায়গায় w by m লিখে দিলাম, then it looks like PV is equal to w আর t by m। তাহলে এটা আমি যদি ইউজ করি, তাহলে সরাসরি আমাকে ধর w বলে দেওয়া আছে, m বলে দেওয়া আছে, বা m বার করতে হলো। r এর ভ্যালু তো জানাই আছে। আচ্ছা, ওটা আমি বাই দ্য ওয়ে বলে যাইনি, r এর ভ্যালুটা কিন্তু যেটা এখানে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হচ্ছে, সেই r এর ভ্যালুটা কিন্তু মনে রাখতে হবে। ওর আবার কতগুলো না ডিফারেন্ট এককে ওর মানগুলো আলাদা আলাদা এরকম আছে, সেটা আমরা দেখে নিতে পারি। যেটা এই যে লিটার অ্যাটমসফিয়ার এককে, সিজিএস এককে, সব ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে, ধরো সিজিএস এককে আর্গ, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। সিজিএস একক হলেও উষ্ণতা কিন্তু পরম এককেই, কেলভিনেই প্রকাশ করা আছে। এটা খেয়াল রাখুন, পরীক্ষা হলে গিয়ে আমার মনে হয় এটা ডিগ্রি সেন্টিগ্রেড হবে। সো এই জায়গাগুলো ক্লিয়ার থাকে। তাহলে আর্গ, মোল ইনভার্স, কে ইনভার্স, দ্যাট ইজ আর্গ পার মোল কেলভিন। তা এটা যদি সিজিএস পদ্ধতিতে হয় তো এসআই পদ্ধতি আর্গের জায়গায় জুল করো, তাহলে জুল পার মোল কেলভিন, তাহলে হচ্ছে জুল মোল ইনভার্স কেল ইনভার্স। ক্লিয়ার? এবারে হচ্ছে মান, এদের মান কি? তো এখানে বিভিন্ন এককে হয়, তার মধ্যে লিটার অ্যাটমসফিয়ার এককে যদি তুমি মান বের করো তো সেটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার একসঙ্গে মোল ইনভার্স কেল ইনভার্স, দেন দ্যাট মান ইজ 0.02 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে 0.082 এটা আমাকে মনে রাখতে হচ্ছে যদি লিটার অ্যাটমসফিয়ারে হয়। আর যদি সেটাকে সিজিএস পদ্ধতিতে ট্রান্সফার করি তাহলে ওই যে লিটার অ্যাটমসফিয়ার করে রেখেছি, তাহলে ওইখানে ভ্যালুগুলো বসাতে হবে। তাহলে প্রথম অ্যাটমসফিয়ার মানে 76 সেমি পারস্তম্ভের চাপ, দেন 76 ইন্টু 30.6 13.6 গণিত 980 বা 81 হোয়াট এভার। এবারে লিটার আছে, তো এখানে 22,400 করতে হবে সিজিএস এর জন্য, 22.4 লিটার। তো তাহলে আমাকে কি করতে হবে, ওটাকে সিজিএস এ মানে ঘন সেমিতে ট্রান্সফার করতে হবে। তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, দেন 22.4 ইন্টু 1000, দ্যাট ইজ 22,400। সো ইফ ইউ ডু অল দিস, then you will get 8.314 into 10 to the power 7 arc mole inverse scale inverse.
তো এই যে এটা হলো না 10⁷ আর্গ মানে 1 জুল বলে এসআই পদ্ধতিতে আর এর মান মনে রাখাটা সুবিধা। সিজিএস এর সঙ্গে এসআই, এসআই হচ্ছে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন, 8.314। তোমরা মুখে সবসময় বলবে স্টুডেন্টরা, হ্যাঁ 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবার যদি আর্গে করো ইন্টু 10⁷, কেবল লিটার অ্যাটমসফিয়ার এককে তোমাকে আলাদা মনে রাখতে হচ্ছে, এবং আর এর ডাইমেনশন দ্যাট ইজ মাত্রাটাও তোমাদের কষতে দেয়, সেগুলো তো আমি বলেছি অলরেডি। তো এই ভ্যালুগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে মোরালেস ফর্মুলা বলতে গেলে দিজ আর দি ফর্মুলি বেসড অন উইচ উই ক্যান ডু সামস। এবারে আমাদের অ্যাভোগাড্রোর কিছু ধারণা তো আমি ধরেই নিতে পারি যে আমাদের ক্লাস তো 9-এ হয়েছে, কিন্তু এবছরে তো 9টা এমনই গেছে যে আর কিছু ধরে নেওয়া যায় না। সো আমাদের যেটা করতে হবে অ্যাভোগাড্রো পড়তে হবে। বাট টু স্টার্ট উইথ আমি এই যে গোটা ফর্মুলাগুলো, তাহলে আমার স্টেপ 2 হয়ে গেল। নাও স্টেপ 3 উই হ্যাভ টু স্টেপ ইন নাও ইন দি অ্যাকচুয়াল প্রবলেম। সো হাউ ক্যান উই ডু দিস? Let us first of consider this formula. রেকর্ডিংটা হচ্ছে তো? বেশ, it will be important for my students, all the students. এবার ধরো আমরা এটাকে স্টেপ 3 বলবো। নাও আমরা এবারে কিভাবে ধরা যাক একটা অঙ্ক P1 V1 is equal to P2 V2 দিয়ে হবে কি না, তা আমরা কি করে ঠিক করব? এটা দিয়ে ঠিক করব। অঙ্কে যদি ভর আর উষ্ণতা স্থির থাকে তাহলে সার্টেনলি এটা বয়েল সূত্র দিয়ে করতে হবে। এখন অঙ্ক কষার নিয়ম হচ্ছে 4টে রাশি আছে P1 V1 P2 V2। আমাদের আইডিয়া হচ্ছে যেটা বের করতে হবে সেটাকে বাঁ দিকে নিয়ে এসো সমাধান করে। তো ফার্স্ট লেট আস কনসিডার দ্যাট যদি V2 বের করতে হয় তাহলে আমি কি করব না, আমি এই যে ফর্মুলা লিখবো, আমরা জানি P1 V1 is equal to P2 V2 দিয়ে আমি কি করব, or V2 সমান P1 V1 by P2। তাহলে প্রথমেই আমার ইকুয়েশনে হলো অজ্ঞাত রাশি যার মান আমি বের করতে চাই তাকে আমি বাঁ দিকে রাখলাম, and then I will do, এবার P1 এর ভ্যালু বসাবো, V1 ভ্যালু বসাবো, P2 এর ভ্যালু বসাবো, then I will get V2। or else যদি V1 is equal to কত বলে, তাহলে আমরা সিম্পলি V1 is equal to P2 V2 by P1, then we will again put the values। সুতরাং দুদিকে ভ্যালু বসিয়ে যারা অঙ্ক কষে তাদের সমস্যা হচ্ছে তারা একই জিনিসকে বারবার লেখে। আর আমার ফর্মুলা হলো যে যা বের করতে হবে তাকে আগে বাঁ দিকে ইকুয়েট করে নিয়ে এসো, and then put the values, এরপর মান বসাও। মান বসানোর সময় এবারে খেয়াল করে দেখো যে কেন আমরা চাপের অরিজিনাল এককে ট্রান্সফার না করেও আমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারি। তার কারণ হলো ধরো P1টা হচ্ছে সাপোজ 76 সেমি পারদস্তম্ভের চাপ, P2টা হচ্ছে ধরা যাক 72 সেমি পারদস্তম্ভের চাপ। তো যখন আমি P1 কে P2 দিয়ে ভাগ করছি তখন 76 সেমি পারদস্তম্ভের চাপ ডিভাইডেড বাই 72 সেমি পারদস্তম্ভের চাপ, তো দুটো তো কেটে যাচ্ছে না, দুটো উপরে একই নিচে একই একক, তো দেন P1 P2 ইজ জাস্ট আ নাম্বার, একটা সংখ্যা মাত্র। তাহলে আমার ঝামেলা নেই, যার জন্য P1 বাই P2 করে 76 সেমি ওপরে আর 72 সেমি নিচে লিখে দাও, সেমি সেমি কেটে গেল। তো তুমি যদি 76 সেমি পারস্তম্ভের চাপকে গণিত 13.6 হেনা তেনা করো, তো নিচে তো তাই করবে, আবার তো সেই 13.6 হাবি জাবি কেটে যাবে, তাহলে গল্প একই। এই কারণের জন্য যেহেতু P1 বাই P2 হচ্ছে একটা জাস্ট সংখ্যা, দেন P1 যদি সেমিতে হয় P2 মাস্ট বি ইন সেমি, P1 যদি অ্যাটমসফিয়ারিক এককে হয় P2 মাস্ট বি ইন অ্যাটমসফিয়ার। উপরে সেমি নিচে অ্যাটমসফিয়ার, হ্যাঁ তাহলে তো তোমার অ্যাটমসফিয়ার খারাপ হয়ে গেল। সো উপরে লবে আর হরে দুটো ক্ষেত্রে একক একই হওয়াটা খুব জরুরি। এবং অঙ্ক কষার এটা হচ্ছে আমরা when we are stepping in the actual problems, আমরা সমস্যাটা বাস্তবে যখন সমাধান করতে যাব যে কোনো একটা অঙ্ক, আমাদের কি লক্ষ্য রাখতে হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে যে গোটা অঙ্কের যে মানে ইউনিটের যে সিস্টেমটা আমি নিয়েছি, যে একক পদ্ধতি আমি নিয়েছি, দ্যাট মাস্ট বি
ইকুয়াল, আমি একদিকে সিজিএস আর একদিকে এমকেএস এসআই এরকম করতে পারি না। V1টা সিজিএস এ আছে, V2টা এসআই আছে, না এটা হতে পারে না। অ্যান্ড দি আদার অ্যাসপেক্ট, ধরা যাক এই অঙ্কে যদি P2 বের করতে দিত সাপোজ, তাহলে তো তুমি লিখতে যে P2 সমান হচ্ছে P1 V1 বাই V2। দেন এগেন ইউ সি, এই যে যেমন এখানে P1 বাই P2 একটা নাম্বার, তেমনি এখানেও কিন্তু V1 V2 বাই একটা নাম্বার। সুতরাং V1 যদি লিটারে হয়, V2 কে লিটারে থাকতে হবে, লিটার লিটার কেটে যাবে, দেন ইট উইল বি আ নাম্বার। সুতরাং আমার এখানে কিন্তু ওপরে নিচে যে ইউনিটই দেওয়া থাক, সেই ইউনিটটা যেন একই হয়, তাহলে উপরে নিচে কেটে গেল, ঝামেলা মিটে গেল। এবার দেখা যাক, ধরো V1টাকে বললো সেন্টিমিটার কিউব আর V2টাকে বললো লিটার, তাহলে এই লিটারটাকে তোমাকে ওই 1000 গুণ করতে হবে, তবে উপরে সিসি নিচে সিসি হবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর আস। একই রাশি একই অঙ্কে এক জায়গায় সিজিএস এক জায়গায় এসআই, এটা হয় না, এক্ষেত্রে আমাদের রূপান্তর করে নিতে হয়। ঠিক এই জায়গা যেগুলো আজকের আমি পড়ানোর সময় বললাম, অল দিস আর ভেরি ক্রুশিয়াল। যতগুলো চ্যাপ্টারের অঙ্ক কষো না কেন, এবং 11-12 সায়েন্সের বড় অঙ্ক কষো না কেন, wherever you do mathematics you have to remember this, যে কখনো ওই বাংলা ভাষায় যেমন আমরা বলি গুরু চণ্ডালী দোষ সাধু চলিত একসঙ্গে মিশে গেলে, সেম থিং। একদিকে সিজিএস সেন্টিমিটার দৈর্ঘ্যের একক নিলে, আর একদিকে মিটার নিলে, সেন্টিমিটারে আর মিটারে তুমি ভাবছো যে দুটোই দৈর্ঘ্যের একক, নো, তুমি একদম ভুল রেজাল্টে গিয়ে পৌঁছবে। সো দ্যাটস ইট, এই হচ্ছে আমার বলবার বিষয়। এবার তুমি একইভাবে যখন তুমি অন্য ফর্মুলা দেখবে, ধরো V1/T1 = V2/T2, তো একটা জিনিস আমি আগে ইয়েটাতে মিস করে গেছিলাম, সেটা আমি এখানে পাশে বলে দিই, কারণ আমি T1 এর গল্পটাকে আমার ওখানে বলার দরকার ছিল। এই টিটা আমার ওখানে ওই যেটা আছে ওই লিখেছিলাম ফর্মুলাগুলো, সেখানে একটা জায়গাটা লিখে নিতে হবে T প্লাস 273, অ্যান্ড দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মাথায় রাখতে হচ্ছে, এই কারণে আমরা নেক্সট এই ফর্মুলাটা দেখো, যেখানে টি আছে, টি এর চেঞ্জ আছে, উই মাস্ট ইউজ ক্যাপিটাল টি, দ্যাট ইজ আমাকে পরম স্কেলে ক্যালকুলেশন করতে হবে। এটা পই পই করে বলছি, আমাদের পরম স্কেলে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? নয়তো কি বিপদটা হবে সেটা আমি এরপরের ইয়েটাতে দেখাচ্ছি। এটা পরিষ্কার বোঝা গেছে? এর উপরে তুমি যে কোনো উদাহরণ নিতে পারো। আমি একটা উদাহরণের সাহায্যে এখানে দেখাই, তোমার বইটই যদি কিছু উদাহরণ থাকে তো আমি সেখান থেকে দেখাতে বেশি পছন্দ করব। আমাকে ওইটা দাও তো একটু। এখান থেকে তোমার আমি কোনো অঙ্ক পাই কি দেখে, এই যে ধরা যাক এখানে যেমন অঙ্কটা রিড করছে, কি আমি ধীরে ধীরে রিড করছি যাতে তোমাদের পরে এটা ভিডিওটা দেখতে সুবিধা হয়। বলা হয়েছে নির্দিষ্ট উষ্ণতায়, তার মানে গল্প হচ্ছে এই, আমি এটা করছি সাঁতরার বই থেকে, গাণিতিক উদাহরণ 1 পেজ 11 সাঁতরা প্রকাশনী, হ্যাঁ সাঁতরা পাবলিকেশন থেকে করছি আমি। গাণিতিক পেজ 11 গাণিতিক উদাহরণ এক্সাম্পল হচ্ছে 1। এখানে বলা হচ্ছে টি স্থির আছে, দেখো নির্দিষ্ট উষ্ণতায়, তাহলে ফার্স্ট কাজে আমাকে বুঝে নিতে হবে অঙ্কটায়, তাই টি স্থির নির্দিষ্ট উষ্ণতা এবং 70 সেমি চাপে, তাহলে ইনিশিয়াল প্রেসার, প্রথম যে প্রেসারটা আমাকে দেওয়া আছে দ্যাট ইজ, সেটা হচ্ছে প্রাথমিক চাপ, দেন ইট ইজ P1, তাহলে সেটা হচ্ছে 70 সেমি। আচ্ছা, এটা সবচেয়ে ভালো হয় ছেলেরা যদি লেখে অফ এইচ জি, অর্থাৎ এটা 70 সেমি বললেও আমি বুঝতে পারছি পারদের চাপ। কোন গ্যাসের আয়তন 40.2 লিটার, তার মানে V1 দেওয়া আছে, ঠিক হলো? ওই একই উষ্ণতায় টি স্থির আছে 81 সেমি চাপে, তার মানে P2 বলে দেওয়া আছে 81 সেমি অফ এইচজি পারস্তম্ভ চাপে। ওই গ্যাসের আয়তন কত হবে? সো দিস ইজ দ্য প্রবলেম। সো
প্রথমে প্রদত্ত ডেটাগুলিকে পরিষ্কার বুঝে চিহ্ন সহ লিখে ফেলো। এককগুলোর দিকে খেয়াল করো। এ সেমি আছে, এ সেমি আছে, সো নো প্রবলেম। অ্যান্ড দেন এটা লিটারে আছে, তাহলে উত্তর কিসে বেরোবে? লিটারে বেরোবে। দ্যাটস ইট। যেহেতু উষ্ণতা স্থির আছে এবং ভরের কথা বলে নাই, কোনো গ্যাসের আয়তন কোনো একটা জায়গায় আবদ্ধ আছে, তার মানে ভর বাড়ানো বা কমানো হয় না, তার মানে ওখানে এনটাও স্থির আছে। এইভাবে তাহলে এক্ষেত্রে কি হবে? অতএব বয়েলের সূত্র অনুযায়ী, হ্যাঁ, এইভাবে তুমি লিখবে বয়েলের সূত্র অনুযায়ী P1 V1 is equal to P2 V2 or V2 is equal to P1 V1 by P2। তাহলে ফার্স্ট তোমার এই গল্প হলো শেষ। এবার তুমি দেখো P1 এর ভ্যালু বসাও 70। তাহলে এক লাইনে অঙ্কটা হবে 70, V1 বসাও 40.2 লিটার। আমাদের কোনো লিটার আপত্তি নেই, কারণ আমি V2 কে লিটারে বের করব, আর আমাকে আলাদা করে কিছু বলেও নি যে তুমি সেমিতে বের করো, হাবিয়ে করো, জড়ি করো। এই খতম। So this is the problem, and when you get the answer after calculating, you will get, according to the book, is 34.74. So you will get 34.74. তাহলে কত হচ্ছে? অতএব নির্ণেয় আয়তন, এই নির্ণেয় শব্দটা না অনেক অন্যান্য শব্দকে লিখে সময় নষ্ট করার হাত থেকে আমাদের বাঁচায়। নির্ণেয়, দ্যাট ইজ রিকোয়ার্ড, যেটা চেয়েছে সেটা। নির্ণেয় আয়তন 34.74 লিটার। সো দ্যাট ইজ দি ওয়ে ইউ শুড ডু দ্য সামস। বোঝা গেল? ফার্স্ট এটা করো, তারপর ওরকম করো। একবার মান বসাও। কি কি চেক পয়েন্ট হচ্ছে ইউনিট। চেক পয়েন্ট হচ্ছে যা দেখতে হবে, চেক পয়েন্ট সেটা হচ্ছে সিমিলারিটি, একক পদ্ধতিগুলোর সাদৃশ্য। সাদৃশ্য শব্দটা ভালো না, একক পদ্ধতিগুলো একই আছে কিনা, একই আছে কিনা। হ্যাঁ, একক পদ্ধতি একই আছে কিনা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধরো এটা সেমিতে আছে, এটা ধরো মিলিমিটারে দিয়ে দিল। আইদার মিলিমিটারটাকে সেমি করো, আর নয় সেমিটাকে মিলিমিটার করো। ইউ হ্যাভ টু ইউজ আ সিঙ্গল ইউনিট সিস্টেম। ইউ ক্যানট ডু সেমি অ্যান্ড মিমি অ্যাট দি সেম টাইম। মানে ভুল উত্তর হবে তোমার। এইসব সুন্দর ফর্মুলা হবে, সব মান বসাবে, ভুল উত্তর হবে। এটা 34.74 হবে না, 3.474 হবে, আর না 347.4 হবে, অথবা 3474, আই ডোন্ট নো, কিছু একটা রকম বিচ্ছিরি জিনিস দাঁড়াবে। সো এই হলো ব্যাপার। এবার হচ্ছে সেকেন্ড, যেটা আমি বলে দিই, ওটা এখানটাতে আমাদের দরকার আছে। বাবা পড়ো না, আমরা সব গরিব মাস্টারমশাই, আমাদের ফ্যাশন নেই বাবা। So let us come to the another formula, and that is Charles law. How can we guess it যে এই অঙ্কটা চার্লস ল দিয়ে হবে বা কিছু? So Charles law, let us write this. V1 by T1 is equal to V2 by T2. One may write V1 by V2 is equal to T1 by T2, no problem, একই। তো এটা যখন হচ্ছে তখন আমরা জানি যে N আর P স্থির আছে এই অবস্থায়, এই কন্ডিশনে। তাহলে অঙ্ক আমি চিনব কি করে? না, যদি P স্থির দেখো থাকলে তুমি এইটাতেই যাবে, তখন তুমি চার্লস লটাকে ধরবে। এবার এক্ষেত্রেও তাই, আমার অঙ্কে কি দিচ্ছে তার উপরে আমাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, সেটাকে আমার বাঁ দিকে নিয়ে এসে প্রথমে সলভ করে ফেলতে হবে। লেট আস হ্যাভ অ্যান এক্সাম্পল। যেমন ধরো এখানে অ্যাটমসফিয়ার দিয়ে দেওয়া আছে, একটা অঙ্ক আছে, এটা হচ্ছে পেজ 12, হ্যাঁ, সাঁতরা পাবলিকেশনে, পেজ 12, সাঁতরা পাবলিকেশন। নো প্রবলেম, এনি পাবলিকেশন ইজ ওয়েলকাম, কোনো ব্যাপার নেই। যে কোনো একটা বই অন্তত টেক্সট হিসেবে পড়তে হবে, 10-এর এই হচ্ছে নিয়ম। যে কোনো সাঁতরা আছে, তো এইসব কি, যেমন ভট্টাচার্য ব্রাদার্স আছে, দেখছি এখানে একটা ছায়া আছে, অনেক বই আছে, সিদ্ধান্ত রায়। সো অল দিস আর ভেরি গুড বুকস, ইনফ্যাক্ট দে আর অল গুড বুকস, এনি বুক ইজ ওয়েলকাম। আমার হাতের কাছে এটা আছে, সাঁতরা পাবলিকেশনের বইটা। সো লেট আস সি। এবারে কি হচ্ছে, বলা হয়েছে
2 অ্যাটমসফিয়ার চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 500 সিসি। চাপ স্থির রেখে উষ্ণতা 273 ডিগ্রি সেন্টিগ্রেড করলে ওই গ্যাসের আয়তন কত হবে? গোটা অঙ্কটা পরে আমি কি বুঝলাম? চাপটা প্রথমে একটা ভ্যালু দেওয়া আছে 2 অ্যাটমসফিয়ার প্রেসার, কিন্তু ওটার ক্যারি করেনি, ওই 2 অ্যাটমসফিয়ারই স্থির আছে। তাহলে গোটা অঙ্কটার মধ্যে আমি বুঝেছি যে পি স্থির আছে, ওই 2 অ্যাটমসফিয়ার না 3 অ্যাটমসফিয়ার এতে আমার কিছু যায় আসে না। ঠিক, কারণ 2 অ্যাটমসফিয়ারটা অঙ্কে কাজে লাগাতে হবে, এটা বোকারা ভাববে। আমার অ্যাটমসফিয়ারিক প্রেসার যখন আমি পরীক্ষাটা শুরু করেছি তখন দেখা গেছে দ্যাট ইজ এই যে আমি এখানে ধরো পিস্টন দিয়ে যেটা আমি এখানে দেখিয়েছি, তো ওয়েন আই স্টার্টেড আমি দেখেছি যে এই প্রেসারটা আছে 2 অ্যাটমসফিয়ার। আমি কিছুতেই পিস্টনটাকে ওদিকে যেতে দেবো না অথবা ভেতর দিকে ঢুকতে দেবো না, নাইদার আই অ্যালাউ ইট টুয়ার্ডস দেয়ার অর টুয়ার্ডস দিস। আমি তার মানে হচ্ছে কি পিস্টনটাকে আমাকে যে কোনো স্থির রাখতে হবে। আদারে আমি উষ্ণতা বাড়িয়েছি এবার, হ্যাঁ আমি এখানে আগুন দিয়েছি, তাহলে গ্যাসগুলো ছুটি বাড়বে, ছুটি বাড়লে প্রেশার বাড়বে, কিন্তু আমি পিস্টনটাকে আটকে রেখেছি, তাহলে চাপকে আমি স্থির রেখেছি 2 অ্যাটমসফিয়ারে, এইবারে উষ্ণতাটা বাড়িয়েছি। বুঝতে পারা যাচ্ছে? তো কথাটা হচ্ছে যে আমি উষ্ণতা বাড়িয়েছি, চাপটাকে স্থির রাখতে হবে আমাকে, তাহলে কিসের চেঞ্জটা হবে? গ্যাসগুলো পরস্পরের থেকে আরো দূরে সরে যাবে, তার মানে হচ্ছে আরো আয়তন তার বেড়ে যাবে। এবারে তাহলে আমি বুঝতে পারছি চাপ স্থির আছে, আমি ইমপ্লাইড যে ভরটাও স্থির আছে, তাহলে এই ফর্মুলাতে আমার যা যা দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তাহলে এটা প্রাইমারি উষ্ণতা, তাহলে T1 বড় হাতে, কিন্তু ফর্মুলা কিন্তু বড় হাতে, ইজ ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273, একসঙ্গে লিখি 0 প্লাস 273 কেলভিন, দ্যাট ইজ 273 কেলভিন। প্রথমেই এই গল্পটি প্রথমেই আছে, ঠিক আছে? এবার আয়তন V1 500 সিসি, চাপ স্থির রেখে উষ্ণতা বাড়ানো হয়েছে, তাহলে উষ্ণতা বেড়ে হয়েছে 273 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 273 প্লাস 273 কেলভিন, দ্যাট ইজ 546 546 কেলভিন। দিয়ে চেয়েছে V2 ইজ ইকুয়াল টু কত। এবার তুমি কি করবে? অতএব চার্লসের সূত্র অনুযায়ী, চার্লসের সূত্রানুযায়ী আমরা জানি, এটা হচ্ছে তোমার ফার্স্ট বলার বিষয়, আমরা জানি, শুধু লিখে দিলেও হবে। অর ইংরেজিতে সুবিধা হয় না, অর ফ্রম, ইংরেজিতে লিখে ফ্রম V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2, সো হোয়াট ইউ নিড ইজ V2। তাহলে তুমি যদি একটু অঙ্কে কাঁচা হও তাহলে বেটার হচ্ছে কোনাকুনি গুণ করে দাও, ক্রস মাল্টিপ্লিকেশনের পরে তুমি V2কে এদিকে নাও, V2কে বাঁ দিকে রেখে গুণটা করবে, বুঝতে পেরেছো তো? V2 ওই দিকে রেখে গুণ করো না, মানে অনেকে হিসাব করেও করে না, V2 বের করতে হবে তো V2 T1টা এদিকে রাখো, দেন V2 ইজ ইকুয়াল টু V1 T2 বাই T1। নাও পুট দ্য ভ্যালুস, এও কেলভিন আছে, এও কেলভিন আছে, এই যদি সিসিতে থাকে উত্তর সিসিতে বেরোবে। and then if you put the values, ভ্যালু এখানে যা যা আছে আমরা যদি পুট করে দিই তো কত হবে? V1 হচ্ছে 500, আচ্ছা T2 হচ্ছে 546, আর T1 হচ্ছে কত? 273, তাহলে দেখো কত হলো? 1000 সিসি, 1000 সিসি বা 1 লিটার যাই বলো। তাহলে কি দেখা গেল? V2 ইজ ইকুয়াল টু, দেখো উষ্ণতা বাড়িয়েছো দ্বিগুণ, 273 ছিল 546, দ্বিগুণ বাড়িয়েছো, আয়তন কি এক্সপেক্ট করো? দ্বিগুণ বাড়বে। এইটা যদি কারো বোধ তৈরি না হয় তাহলে অঙ্কের উত্তরটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে এটা সম্বন্ধেও তার কনফিউশন থাকবে। আমরা যদি আগের বয়েলের যে অঙ্কটা আমরা করছিলাম, একটু আগেই করেছি অঙ্কটা, সেখানে আমরা দেখেছিলাম প্রথমে চাপ ছিল 70 আর পরে চাপ হয়েছে 81, তাহলে চাপ কি হয়েছিল?
বেড়েছিল, 70 থেকে 81 বেড়েছিল। তা আমি কি এক্সপেক্ট করতাম, আয়তন কি হবে, প্রথমে যা ছিল তার চাইতে কি হবে, চাপ বেড়েছে, বয়েলের সূত্র অনুযায়ী আয়তন কমে যাবে। তাহলে আমার উত্তর আমি কি আশা করব, যে প্রথমে যদি আয়তন 40.2 লিটার থাকে, তো আমার উত্তরটা কি 42 হওয়ার চান্স আছে, দ্যাট ইজ মোর দ্যান 40.2 হওয়ার চান্স আছে, নাকি 40 চেয়ে কম হওয়ার চান্স আছে, এটা গেস। আমি জানি চাপ বেড়েছে আয়তন কমবে, যেহেতু উষ্ণতাকে স্থির রাখা আছে তাই আয়তন কমবে। তো আয়তন যদি কমে তাহলে 40.2 এর চেয়ে কম তো হতেই হবে। আমার উত্তর এসছে কত, 34.74 লিটার। সো অল দিস আর কনসেপচুয়াল থিংস, যা না মাথায় রাখলে ভালোভাবে অঙ্ক কষা যায় না। অঙ্ক তো কষাই যায়, এভরিবডি ডাজ প্রবলেম, বাট ওয়েন ইউ ওয়ান্ট টু ওয়ার্ক আউট প্রবলেম বেসড অন কনসেপশন, ধারণার উপরে ভিত্তি করে অঙ্ক কষার হচ্ছে অঙ্কটা কষা নয়, অঙ্কটাকে বারবার পড়া, ওর ভেতরে ধারণা কি হচ্ছে সেখান থেকে উত্তর সম্বন্ধে আমাদের একটা আন্দাজ তৈরি হয়, যে কি বাড়ছে নাকি কমছে। যেমন এখানে আমি জানি চার্লসের সূত্রে, যে পরম স্কেলে আমি বলছি, আয়তন উষ্ণতার সাথে একদম সরল সমানুপাত। তো অবভিয়াসলি উষ্ণতা যদি দ্বিগুণ করো তো আয়তন দ্বিগুণ হবে, তাই না? তো সেটাই আমার এসছে এখানে। আমরা উষ্ণতা 273 দ্বিগুণ 546 করেছি, আয়তন আমার দ্বিগুণ এসছে। সো এইভাবে আমাদেরকে অঙ্কগুলো বুঝতে হবে। অ্যান্ড আমি আর কিছু বলছি না, বেশি কিছু। আমি লাস্ট বাট নট লিস্ট, রাদার ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে তোমার এই যে ঝামেলা একখানা আছে, ওটার কিছুটা তোমার অ্যাভোগাড্রোর ধারণার উপরে ডিপেন্ডেন্ট, সেটা ঠিকই। তবুও আমরা এখানে আদর্শ গ্যাস সমীকরণের যে ব্যাপারটা আছে, তো আদর্শ গ্যাস সমীকরণে যে অঙ্ক আছে, তো সেটাও কিন্তু খুব কিছু বিষয় নয়। আমরা যে কোনো একটা অঙ্ক দেখতে পারি, আদর্শ গ্যাস সমীকরণে আমরা কি কি আশা করছি। এই যে জায়গাটা পিভি, আমি দুটো ফর্মই লিখছি, ইজ ইকুয়াল টু এন আর টি, আরেকটা হচ্ছে পিভি এন এর পরিবর্তে ডব্লিউ বাই এম, দেন ডব্লিউ বাই আর টি বাই বড় হাতের এম, সরি এম। সো দিস আর টু সেম ফর্মুলা বাট ইন টু ফর্মস, এনটাকে ভ্যালু বসিয়ে এনটার ভ্যালু না বসিয়ে। সো ইউ নো আর ইজ ইকুয়াল টু কত, এখন আমরা অলরেডি আলোচনা করেছিলাম। এখন কথাটা হচ্ছে, আমি এটা সম্বন্ধে আমার আইডিয়া কি, আইডিয়াটা হচ্ছে এই যে গ্যাসটা যেটা এই পিস্টনের মধ্যে আবদ্ধ অবস্থায় আছে, এই গ্যাসটার আমি যদি একই সঙ্গে চাপ, উষ্ণতা, ভর সব চেঞ্জ করি, তাহলে আয়তনের উপরে কি প্রভাব পড়বে, এটা এখান থেকে পাই। আবার যদি আমি আয়তন, উষ্ণতা, চাপ সবগুলো দিকে চেঞ্জ করা হচ্ছে, তাহলে ভরের উপরে কি প্রভাব পড়ছে, এটা কোন সিচুয়েশনে হতে পারে, তাহলে কি ভর বেড়ে যাচ্ছে নাকি ভর কমে যাচ্ছে। চাপ আর আয়তনকে আমি চেঞ্জ করছি একসঙ্গে, এনকে ঠিক রেখে দিয়েছি, চাপকে আর আয়তনকে দুটোকে একসঙ্গে চেঞ্জ করছি, তাহলে আমি কি আশা করতে পারি, যে একই সঙ্গে ধরা যাক আমি এরকম করছি, একই সঙ্গে আমি চাপের পরিবর্তন করছি, তার মানে আমি কি করছি অ্যাকচুয়ালি, ধরা যাক চাপ বাড়াচ্ছি, তার মানে আমি কি করছি, আয়তন কমাচ্ছি। হ্যাঁ, আবার একই সঙ্গে আমি যদি উষ্ণতাটাকে বাড়াই, তাহলে সে বলবে আমি আয়তন বাড়বো। আমি যদি চাপকে বাড়াই তো আয়তন কমবে, আবার একই সঙ্গে যদি আমি তার উপরে তাপও দিই, তাহলে সে বলবে আয়তন বাড়াবো। তো কোন নিয়মে আয়তনটা, তাহলে শেষ পর্যন্ত আয়তন তো ভেবা চাকা খেয়ে যাবে না। চাপকে বাড়ালে ও বলবে আয়তন কমে যাও, অর্থাৎ এই যে এই পিস্টনটাকে আমি ঠেলবো, যেমন সাইকেলের পাম্প করা যে সিলিন্ডার, এই যেটা আমরা ইউজ করি পিস্টন, সো আমি যদি ভেতর দিয়ে ঠেলি, এই অণুগুলো তো এক জায়গায় কোণঠাসা হবে, আর আমি সেই সময় এদিকে আগুনও জ্বালাই, তাহলে ও কি করবে, ও পিস্টনটাকে তো উল্টো দিকে ঠেলবে, ও তো চাপটাকে কমিয়ে আয়তনটাকে বাড়াতে চাইবে। তো দুটো জিনিস একই সঙ্গে হচ্ছে ধরো,
তাহলে নেট ফলটা কি? দ্যাট ইজ ডিটারমাইন্ড বাই দিস ল। ঠিক আছে, এটা সম্বন্ধে ক্ল্যারিটি প্রথম দরকার। আচ্ছা, এবারে হচ্ছে আমি এখানে কি কি আশা করতে পারি? আশা করতে পারি যে কোনো জিনিসটার পরিবর্তন হবে, দিয়ে আমাকে নিশ্চিতই কোনো একটা জিনিসকে বার করতে হবে। তাহলে কিরকম ভাবে হবে? ধরে নেওয়া যাক আমি যদি পেজ 18 নিচ্ছি, সেম পাবলিকেশন। তো এক বায়ুমণ্ডলীয় চাপে পড়ছি আমি, এক বায়ুমণ্ডলীয় চাপে 17 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 3.7 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 2.19 লিটার। গ্যাসটির আণবিক ভর কত? তাহলে গল্প কি হলো? গল্প হলো এই যে আমাকে বলে দেওয়া আছে চাপ, আয়তন, উষ্ণতা, ঠিক আছে, আর আয়তনটা বলে দেওয়া আছে 3.7 গ্রাম হাইড্রোজেনের। এই তথ্য থেকে আমাকে আণবিক ভর বের করতে হবে। এটা রাইট। এখানে দেখো কোনো P1 V1 P2 P2 গল্প নেই, কিন্তু একটাই P, একটাই V, একটাই N, একটাই R, একটাই T। আমাকে দেখতে হচ্ছে আণবিক ভর বের করতে হবে। তাহলে আমি কোন ফর্মুলা কাজে লাগাবো, এটা না এটা? আমি অবভিয়াসলি যেহেতু এখানে M আছে, তো আমি আণবিক ভরের জন্য এই ফর্মুলা কাজে লাগাবো। আমাকে কি বের করতে হবে? আণবিক ভর। তাহলে নিশ্চিতই বাকি জিনিস আমার জানা চাই। এবার নাও লেট আস সি কি কি দেওয়া আছে, সব জানা আছে কিনা। P 1 অ্যাটমসফিয়ার, দ্যাটস অল রাইট। আচ্ছা, তারপরে হচ্ছে V 2.19 লিটার, ক্লিয়ার। উষ্ণতা T, উষ্ণতা হচ্ছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড, দেন একেবারে যোগ করে দাও, ঠিক আছে, 17 আর 73 মানে 90, হ্যাঁ, 290 কেলভিন। তাহলে P V T। আচ্ছা, এবারে হচ্ছে আর আর এর আমি কোন ভ্যালু বসাবো? এইবার হচ্ছে প্র্যাকটিক্যাল আইডিয়া। আর এর আমি কোন ভ্যালু বসাবো? আমি বলেছি একদম বেসিক নিয়ম হচ্ছে ইউনিট যেন একই পদ্ধতির হয়। কিরকম? পি অ্যাটমসফিয়ারে আছে আর ভি লিটারে আছে, তাই গুণ করলে কি একক হলো? অ্যাটমসফিয়ার লিটার। তাহলে নিশ্চিত WRT/mটা এমন হতে হবে যাতে শেষ পর্যন্ত কেটে কুটে এককটা অ্যাটমসফিয়ার লিটার থাকে। তাহলে নিশ্চিত ভাবেই আর এর ভ্যালুটা অ্যাটমসফিয়ার লিটার ইউনিটে আসতে হবে। তাহলে আর এর ভ্যালু নিতে হবে আমাকে লিটার অ্যাটমসফিয়ার একক। লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর ভ্যালুটা কি? আমরা একটু আগেই করেছি, 0.082 লিটার অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে মোল ইনভার্স কেলভিন ইনভার্স, হ্যাঁ, ইফ আই এম নট রং, 0.082। ওকে, তাহলে আমি কি কি পেলাম? পি ভি টি আর। এবার আমাকে কি বের করতে হবে? এম। তাহলে আমার ডব্লিউ জানা দরকার, বলে দেওয়া আছে, ডব্লিউ বলে দেওয়া আছে 3.7 গ্রাম। আমার এই গ্রামে কিন্তু কোনো আপত্তি নেই, ভালো করে খেয়াল করো। কেন গ্রামে আপত্তি নেই? কারণ এটা ডব্লিউ, এটা এম। এটা যদি গ্রাম হয়, এটি গ্রাম হতে হবে। তা আমার এমটা বের করতে হবে, গ্রামে বেরোলেই হলো। কারণ দুটো উপরে নিচে গ্রাম কেটে গেলে গ্রামের অস্তিত্ব নেই, অর্থাৎ এটা একটা সংখ্যা। ভালো করে খেয়াল করো, কিন্তু আমি খুব ফান্ডামেন্টাল কতগুলো জিনিস বলে যাচ্ছি, এগুলো হজম করতে পারলে নিশ্চিত করে অঙ্ক কষার ক্ষেত্রে সুবিধা হবে। সো নাও এবার আমি যদি এবার এই গোটা জিনিসটাকে আমি এবার সাম আপ করবো, কিন্তু আমার ফর্মুলা অনুযায়ী যে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি বাই এম। আমার পদ্ধতি হলো যে কোনাকুনি গুণ করো, পি ভি এম ইজ ইকুয়াল টু এন আর টি, and then you write m, you have to find out m, so write m is equal to n r t by p v। so এবারে মান বসাও, হ্যাঁ, এবার মান বসাও। তাহলে কি হবে? একবার মাত্র মান বসাতে হবে, হ্যাঁ, যারা ভুক্তভোগী তারা জানে, এখানে মান বসাবে, এখানে মান বসাবে, তারপরে এখানে মান বসাবে, এইসব করবে। সরি, এন লিখেছি বাবা, ডব্লিউ। তো এখানে মান বসাবে, এখানে মান বসাবে, সব মান বসাবে, দিয়ে এদিকে দুদিকে মান
নিয়ে তারপরে এমটাকে নিয়ে আসবে, মানে একটা কেলেঙ্কারি করবে। বাট হোয়াট আই সাজেস্ট ইজ, যা বের করতে হবে তার বাঁ দিকে রাখো, অ্যান্ড দেন ডু দিস ডব্লিউ, ভুলে যাচ্ছে দেখেছো, ওহো WRT by PV, then put the values, every values have been already written down, লিখে নিতে হবে প্রথমে, and if you put the values you will get something, সেটাতে আমি আর যাচ্ছি না, ওই অঙ্ক কষার কোনো দরকার নেই। সো যতক্ষণ আমরা এইটা দেখছি, এই যে কটা আমি দেখালাম, এটা হচ্ছে বেসিক প্যাটার্ন। এইখানে মোল নিয়ে কোনো চাপ নাই, যেহেতু n is equal to W by M, পরিষ্কার? এই হলো গল্প, ঠিক আছে? বাকি তো আমার মনে হয় না যে আর খুব একটা কিছু সমস্যা হবে। অ্যাভোগাড্রো প্রকল্পে খুব সমস্যা হওয়ার কিছু নেই, কারণ অ্যাভোগাড্রো তো প্রথম অণু আর পরমাণুর মধ্যে একটা ডিফারেন্স করলেন, আদারওয়াইজ তখন যে কতগুলো সূত্র ছিল সেগুলোতে সমস্যা হচ্ছিল। যে বার্জিলিয়াস, যে গেলুসাক তার আগে, যিনি বলেছিলেন যে একই তাপমাত্রা এবং একই চাপে গ্যাসীয় পদার্থের মধ্যে বিক্রিয়া তাদের আয়তনের সরল সংখ্যার অনুপাতে ঘটে। আয়তনের সরল সংখ্যার মানে এইদিকে এক আয়তন, ওদিকে দু আয়তন, ওদিকে তাহলে কত আয়তন কত আয়তন, বিক্রিয়ক যে পদার্থ উৎপন্ন হবে তাদের আয়তন, এর মধ্যে একটা সরল সম্পর্ক আছে। তো এইটা, আর বিজ্ঞানী বার্জেলিয়াসের যে ছিল, একই চাপ এবং তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক পরমাণু থাকে। তো ইউনো অ্যাভোগাড্রো কিচ্ছু করেননি, ওই বার্জিলিয়াসের যে প্রকল্প তখন বলা হতো, উনি জাস্ট পরমাণু জায়গায় অণু লিখেছিলেন। এটা তার আগে কেমিস্ট্রি যে সমস্যাগুলো হচ্ছিল সব সলভ করে দিয়েছে। তো আমরা জানি, অলরেডি ইউ হ্যাভ রেড ইট, যে তোমার একই চাপ এবং তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে। অ্যাভোগাড্রো অণুর ধারণা দেন এবং বলেন যে অণুটা তাহলে আসলে কিনা, অণু পরমাণু নিয়ে তৈরি, এক বা একাধিক পরমাণু নিয়ে তৈরি। এবং অ্যাভোগাড্রো সূত্রের কতগুলো সিদ্ধান্ত, আমি যেহেতু অঙ্কর দিকটা আজকে দেখলাম সেই জন্য আমি এগুলো একটু সংক্ষেপে বলে যাচ্ছি। অ্যাভোগাড্রো সূত্রের কতগুলো সিদ্ধান্ত, তার মধ্যে একটা হচ্ছে যে তোমার প্রমাণ চাপ এবং তাপমাত্রায় তোমার 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের যে আয়তন, দ্যাট মাস্ট বি 22.4 লিটার। এটা একটা গুরুত্বপূর্ণ আর কি অনুসিদ্ধান্ত। এগুলো আমাদের যেমন কাজে লাগে, আরো কাজে লাগে। 1 গ্রাম অণু যে কোনো পদার্থে, যে কোনো, নট অনলি ফর গ্যাস, 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো পদার্থে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক ওই পদার্থে যে মৌলিক কণাটা আছে সেটা থাকবে। তার মানে ধরে নাও 1 গ্রাম পরমাণু, 1 গ্রাম পরমাণুতে কতগুলো পরমাণু থাকবে? 6.022 ইন্টু 10⁻23, and that is Avogadro number. তো এই হচ্ছে মোরাললেস অ্যাভোগাড্রোর থেকেই মোলের যে আইডিয়া, সেটা এইভাবে হলো যে সেই পরিমাণ পদার্থ যার মধ্যে ওই পদার্থের যে প্রাথমিক কণা তার সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক ইলেকট্রন যদি বলো, তাহলে তুমি বলবে এটা হচ্ছে 1 মোল ইলেকট্রন। তো দেখা যায় যে যেহেতু আমি আগে দেখছি যে গ্রাম আণবিক ভর যেটা বলা হচ্ছে, সেখান থেকে তাহলে ধরো গ্রাম আণবিক কোনো একটা পদার্থের আণবিক ভর, ধরো যে কার্বন ডাই অক্সাইড, হচ্ছে 44 গ্রাম। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অ্যাভোগাড্রোর সংখ্যক অণু থাকবে, এবং 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, এটা বলতে আমরা বোঝাই 1 মোল কার্বন ডাই অক্সাইড। সো দিস ইজ মোল। তাহলে যদি বলি 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে কত? তাহলে 2 মোল। বুঝতে পারছি? 132 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে 3 মোল। এই হচ্ছে হিসাব, ঠিক আছে? সেই মোল যে আমরা বলছি n, ঠিক আছে? সো মানে এটাই আর কি মূলত আমি তারপরে পড়ো তোমরা, তারপরে আমি আবার এটা নিয়ে বলবো। তো ঠিকই আছে, আজকে এটুকুই থাক, ঠিক আছে?
এবার এর ভিত্তিতে যার যা বই আছে সেখান থেকে অঙ্কগুলো কষাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যে যে লেখকের বই আছে সেই লেখক থেকে যতটা হজম করা যায়, যতটা সময় দেওয়া যায়, ততটাই সুবিধা আমার। ধরা যাক আমি এটা তো অনেক সময় আমি এটা বারবার বলি তোদের যে ধর আজকে আমি বয়েলের সূত্রের অঙ্ক একটা দেখলাম, চার্লসের সূত্রের একটা অঙ্ক দেখলাম, একটা পিভি ইজিক্যাল টু এনআরটি বালা অঙ্ক দেখলাম বা WRT/M। তা আমার আজকে 3টে অঙ্ক হলো। আমি যদি কালকে ভৌতবিজ্ঞান পড়ার টাইমে 3টে না যদি 2টো দেখতে পাই তো 2টো অঙ্ক হলো। এক সপ্তাহে অনেক অঙ্ক হয়, কিন্তু একদিনে বসে দুনিয়ার সব অঙ্ক কষবো এবং তারপরে 7 দিন পর সব ভুলে যাব, এটার চাইতে স্লো বাট স্টেডি আমি প্রতিদিনই একটা করে অঙ্ক কষি, তো 10 দিনে 10টা অঙ্ক হয়। আমি 10 দিন ধরে আমাকে মনেও রাখতে হয়, আর আমি অত সহজে চ্যাপ্টারটা ভুলি না। সো দ্যাট শুড বি দি ওয়ে। এইভাবে পড়লেই ভালো হয়। ঠিক আছে, আজকের দিন একটুকুনি থাক। ওকে।